আগের দিন আমরা কি কি দেখলাম? বায়ুমণ্ডল নিয়ে আলোচনা করলাম, তাই তো। বায়ুমণ্ডলের স্তরগুলো কি কি, বিভিন্ন স্তরের বৈশিষ্ট্যগুলো কি কি, সেই বিষয়গুলো আগের ক্লাসে আমরা দেখেছিলাম। এবার ক্লাসটাতে আমরা আলোচনা করব মেইনলি ওজোন গ্যাসটাকে নিয়ে। বলেছিলাম যে ওজোন গ্যাসের আলাদাই গুরুত্ব আছে, সেইটা নিয়ে আমাদেরকে ডিটেলসে পড়তে হবে। তো সেই বিষয়টা নিয়ে পড়বো। ওজোন স্তর আমাকে বলতো কত থেকে কতর মধ্যে ছিল, কিলোমিটারের মধ্যে? কেউ বলতে পারবি? 15 থেকে 35, এটা ঠিক বলেছিস। 15 কিলোমিটার থেকে, গড়ে 15 কিলোমিটার থেকে 35 কিলোমিটারের মধ্যে কে আছে? ওজোন স্তর আছে। ওজোন স্তরটা কার মধ্যে ছিল রে? কোন স্তরের মধ্যে ছিল? স্ট্র্যাটোস্ফিয়ার স্তর, আমি লিখতেও দিয়েছিলাম তাই না? স্ট্র্যাটোস্ফিয়ার স্তরের মধ্যে ছিল হচ্ছে ওজোন স্তর। এটাকে ওজোন স্তর বলা হচ্ছে কেন? তার কারণ এইটুকু অঞ্চলের মধ্যে ওজোন গ্যাসের আধিক্য সব থেকে বেশি। ট্রপোস্ফিয়ারে ওজোন গ্যাস আছে, তবে বেশিরভাগ ওজোন গ্যাস, প্রায় 90% ওজোন গ্যাস কোথায় আছে? ওজোন লেয়ারে আছে। ঠিক আছে। এই যে ওজোন গ্যাসটা, এটাকে পরিমাপ করার, এর যে ঘনত্ব, সেই ঘনত্বটাকে পরিমাপ করার এককটা কি বলেছি আমি, বল? ঘনত্ব পরিমাপের একক ডবসন ইউনিট বলেছি। ডবসন ইউনিট। ক্যাপিটাল ডি ক্যাপিটাল ইউ, স্মল ডি স্মল ইউ না। ঠিক আছে। ডবসন ইউনিট এইভাবে লিখবো, অথবা বাংলায় বানান করে লিখতে পারিস ডবসন ইউনিট। আমরা এখন দেখব যে ওজোন স্তর কিভাবে সৃষ্টি হচ্ছে। সৃষ্টি ধ্বংস দুটো একসাথেই দেখবো, যে ওজোন স্তর অ্যাকচুয়ালি কিভাবে তৈরি হয়েছে। ওজোন স্তর বা ওজোন গ্যাসের যদি তুই সংকেত দেখিস, তাহলে ওজোন গ্যাসের সংকেত হচ্ছে O3। ঠিক আছে, ওজোন গ্যাসের সংকেত কি? O3। O2 থাকলে কি হতো? অক্সিজেন গ্যাস হতো, তাই না? তো বায়ুমণ্ডলে অক্সিজেন গ্যাস তো আছে, তাই না? এই অক্সিজেন গ্যাস আল্ট্রাভায়োলেট রে সূর্য থেকে পাবে। কোন রে পাবে? আল্ট্রা ভায়োলেট রে। বাংলাতে কি বলি রে? অতি বেগুনি রশ্মি। ভেরি গুড, অতি বেগুনি রশ্মি। তো অতি বেগুনি রশ্মি সূর্য থেকে পাবে। এই অতি বেগুনি রশ্মির শক্তিটাকে শোষণ করে এই অক্সিজেন অণুটা, এটা অণু তো, এই অণুটা ভেঙে গিয়ে দুটো পরমাণুতে কনভার্ট হয়ে যাবে। বুঝতে পারলি আমি কি বললাম? দুটো অক্সিজেন পরমাণুতে কনভার্ট হয়ে যাচ্ছে। এই যে অক্সিজেন পরমাণুগুলো উৎপন্ন হলো, এরা এখন যুক্ত হওয়ার জন্য রেডি, অন্য কারোর সাথে যুক্ত হতে চাইবে। তো বায়ুমণ্ডলে নিশ্চয়ই আরো কোনো অক্সিজেন অণু আছে, তার সাথে এখানকার কোনো একটা অক্সিজেন পরমাণু এসে যুক্ত হয়ে যাবে। যুক্ত হয়ে কি তৈরি করবে? ওজোন গ্যাস তৈরি করবে। বুঝতে পারলি? খুব কঠিন কি ওজোন গ্যাসটা তৈরি হওয়ার পদ্ধতিটা? কি হলো? বায়ুমণ্ডলের যে অক্সিজেন গ্যাস আছে, সেই অক্সিজেন গ্যাস ইউভি রে দ্বারা শক্তি শোষিত করে ভেঙে গেল দুটো পরমাণুতে। অণু থেকে পরমাণু হয়ে গেল, এটা খেয়াল রাখবি। আমি এটাকে অণু বলেছি, আর এগুলো কি বলেছি? এগুলো হচ্ছে এক একটা পরমাণু। পরমাণুতে একা থাকতে পারে না, এর অস্তিত্ব সাধারণত থাকবে না। এই কি করবে? সবসময় অণু গঠন করার চেষ্টা করবে এবং এক্সাইটেড অবস্থায় আছে। তাহলে এই পরমাণুগুলো বায়ুমণ্ডলে আরো যে অক্সিজেন অণু আছে, সেই অক্সিজেন অণুর সাথে যুক্ত হবে, যুক্ত হয়ে কি তৈরি করবে? O3 তৈরি করবে। বল, বুঝতে পেরে গেছিস এতদূর পর্যন্ত? কারো কোনো সমস্যা নেই তো? ওকে, ভেরি গুড। এখানে মনে রাখিস যে এখানে একটা পার্ট থাকবে, সেটা হচ্ছে অনুঘটক। অনুঘটকের উপস্থিতিতে এই পুরো ঘটনাটা ঘটবে। এত ডিটেলসে আমরা যাব না। যেমন ওজোন গ্যাস উৎপন্ন হচ্ছে, ঠিক তেমনি ওজোন গ্যাসটা আবার ধ্বংস হচ্ছে নিজে থেকে। ওজোন গ্যাস ধ্বংস হওয়ার জন্য দায়ী বিভিন্ন গ্যাস আছে। ওজোন গ্যাস নিজেও ধ্বংস হতে পারে, O3 ভেঙে যেতে পারে, O3 ভেঙে O2 তৈরি হতে পারে, প্লাস ও তৈরি হতে পারে। মানে O3 যেটা আছে, এই O3টা ভেঙে গিয়ে O2 প্লাস ও তৈরি করতে পারে। এরকম ভাবে ওজোন গ্যাসটা ভেঙেও যেতে পারে। তার মানে ওজোন স্তরের মধ্যে ওজোন গ্যাস নিজে থেকেই উৎপন্ন হচ্ছে, নিজে থেকেই ভেঙে যাচ্ছে, দিয়ে কি হচ্ছে? একটা সাম্যাবস্থা তৈরি হচ্ছে। একটা সাম্যাবস্থা তৈরি হচ্ছে। সাম্যাবস্থা মানে বুঝতে পারছিস তো? তৈরি হচ্ছে আবার ভাঙছে, দুটো একসাথে প্রসেসটা চলছে। ফলে না বাড়ছে না কমছে, মোটামুটি একটা ফিক্সড মানে থেকে যাচ্ছে। ক্লিয়ার হলো? তো এই হচ্ছে ওজোন লেয়ারের গল্প। এবার এই ওজোন লেয়ারটা বর্তমানে ধ্বংস হতে চলেছে, ধীরে 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 ধ্বংস হচ্ছে। কিভাবে ধ্বংস হচ্ছে? কিছু তো প্রাকৃতিক কারণ আছেই, আর কিছু মানুষ সৃষ্ট কারণ, মানে কৃত্রিম যে কারণগুলো আমাদের জন্য হচ্ছে। বিভিন্ন গ্যাস আছে, যে গ্যাসগুলো ওজোন স্তরকে ধ্বংস করতে সাহায্য করে। তার মধ্যে কিছু গ্যাস হচ্ছে সিএফসি গ্যাস, ক্লোরোফ্লোরোকার্বন। ক্লোরোফ্লোরোকার্বন যে গ্যাসটা, এটা কোথা থেকে কোথাতে পাওয়া যায়? সাধারণত এই গ্যাসটাকে খুব বেশি পরিমাণে ব্যবহার করে এসিতে, বাতানুকূল যন্ত্র যেটাকে বলি, রেফ্রিজারেটর, ফ্রিজে ব্যবহার করা হয়। ঠিক আছে। এছাড়াও রং শিল্পে,
বিভিন্ন শিল্প কলকারখানায় ব্যবহার করা হচ্ছে এই গ্যাসগুলোকে। এই গ্যাসগুলো যখন বাতাসে মিশছে ট্রপোস্ফিয়ার অঞ্চলে তো থাকছেই, তবে ট্রপোস্ফিয়ারে যখন থাকছে তখন এই গ্যাসগুলো কিন্তু নিষ্ক্রিয়, মানে এই গ্যাসগুলো তেমন কোনো রিয়াকশন করে না, এরা অদাহ্য, এরা সহজে পুড়েও যায় না, ঠিক আছে। কিন্তু দীর্ঘদিন ধরে থাকার ফলে ট্রপোস্ফিয়ারকে ভেদ করে এরা স্ট্র্যাটোস্ফিয়ারেও পৌঁছে যায়, ঠিক আছে। আমি শুধুমাত্র সিএফসি বা ক্লোরোফ্লোরোকার্বনের কথা বলছি না, বিভিন্ন গ্যাস, যেমন NO2 গ্যাস আছে, সরি NO গ্যাস আছে, নাইট্রিক অক্সাইড, ঠিক আছে, N2O3 গ্যাস আছে। তো এরকম বিভিন্ন গ্যাস আছে, হ্যালোন যৌগ আছে। তো এরা কি করছে, ওই ট্রপোস্ফিয়ার ভেদ করে যখন স্ট্র্যাটোস্ফিয়ারে চলে যাচ্ছে, ওজোন স্তরে চলে যাচ্ছে, তখন ওজোন গ্যাসের সাথে এরা বিক্রিয়া করছে। আর ওজোন গ্যাসের সাথে যখন বিক্রিয়া করবে তখন সেই ওজোন গ্যাসটা ধীরে ধীরে ভাঙতে শুরু করবে, বুঝতে পারলি? এতক্ষণ পর্যন্ত যা হচ্ছিল সেটা নিজেই নিজেই ভাঙছিল, নিজে নিজেই তৈরি হচ্ছিল। এখন কি হলো, নিচ থেকে কিছু গ্যাস যাচ্ছে, সেই গ্যাস গিয়ে ওজোন স্তরকে আবার ভাঙার চেষ্টা করছে, তাহলে এখন ভেঙে যাওয়ার পরিমাণটা বাড়ছে। এবার ওজোন গ্যাস যখন ধীরে ধীরে ভাঙতে শুরু করবে, মানে ওখানে ওজোন লেয়ারটা ধীরে ধীরে উধাও হয়ে যাচ্ছে, ওজোন লেয়ারটা আর থাকছে না। ওজোন লেয়ার যদি না থাকে, তাহলে ওই যে সূর্য থেকে অতিবেগুনি রশ্মিটা আসছিল, যে ক্ষতিকারক অতিবেগুনি রশ্মিটাকে ও শোষণ করে নিচ্ছিল, সেই রশ্মিটাকে আর শোষণ করার মতো গ্যাস ওখানে নেই। ফলে সেই ক্ষতিকারক রশ্মিটা কি করছে, ওই বায়ুমণ্ডল ভেদ করে পৃথিবীতে চলে আসছে। কি বুঝতে পারলি আমি কি বললাম? অসুবিধা নেই তো? এখন আমরা তাহলে কি দেখবো, যে ওজোন স্তর ধ্বংস হচ্ছে কিভাবে। ওই ধ্বংস হওয়ার কারণগুলো কিন্তু আমাদের পরীক্ষাকে লিখতে দেয়। হ্যাঁ, তোকে বলে দিল যে ওজোন স্তর ধ্বংসে নাইট্রোজেনের যে অক্সাইড গুলো আছে তাদের ভূমিকা লেখো, বা তোকে বলে দিল যে ওজোন স্তরের ধ্বংসে সিএফসি মানে ক্লোরোফ্লোরোকার্বন এর ভূমিকা লেখো, ঠিক আছে। তো সেই বিষয়গুলো আমি একটু একটু করে বলছি। প্রথমেই বলি যে ক্লোরোফ্লোরোকার্বন, এগুলো কিন্তু প্র্যাকটিস করতে হবে, খুব বেশি করে তোদেরকে লিখে লিখে প্র্যাকটিস করতে হবে। সিএফসি এর ভূমিকা, ক্লোরোফ্লোরোকার্বন। ক্লোরোফ্লোরোকার্বন মানে হচ্ছে যেখানে কার্বনও থাকবে, ফ্লোরিনও থাকবে, ক্লোরিনও থাকবে, এরকম যৌগকে কি বলবো আমরা, ক্লোরোফ্লোরো কার্বন, ঠিক আছে। তো ধরে নে আমি একটা যৌগ নিলাম, কার্বনের তো চারটা হাত হয় তাই না, একটা ফ্লোরিন নিয়েছে আর এখানে তিনটে ক্লোরিন নিয়েছে, ঠিক আছে, চারটা হয়ে গেল। তো এইটা একটা ক্লোরোফ্লোরো কার্বন। এছাড়া এরকমও হতে পারে CF2 Cl2, এটাও একটা ক্লোরোফ্লোরো কার্বন, ঠিক আছে। তো এই ক্লোরোফ্লোরো কার্বন গুলো এরা কি করবে, এরা ওই অতিবেগুনি রশ্মিটাকে শোষণ করে এখান থেকে একটা ক্লোরিন পরমাণুকে বর্জন করে দেবে। CF Cl2 প্লাস Cl, ছিল তিনটা সিএল, একটা সরে গেল। এই যে সিএলটা সরে গেল, এই সিএলটা এক্সাইটেড অবস্থায় থাকবে, উত্তেজিত অবস্থায় থাকবে, মানে যে কারোর সাথে সহজে বিক্রিয়া করে যাবে, বুঝতে পারলি? আচ্ছা, এখান থেকেও একই রকম ভাবে ইউভি রশ্মি পাওয়ার ফলে CF2 Cl আর একটা Cl পরমাণু এখান থেকে বেরিয়ে যাবে। বোঝা গেল এই ক্লোরিন গুলো কিভাবে থাকে, এক্সাইটেড অবস্থায় থাকে। যখন এই ক্লোরিন গুলো আশেপাশে ওজোন গ্যাসকে পেয়ে যাবে, তখন সেই ওজোন গ্যাসের সাথে এরা কি করবে, রিয়াকশন দেখিয়ে দেবে, বুঝতে পারলি? কিভাবে রিয়াকশনটা হবে, এই ক্লোরিন পরমাণু ওখান থেকে একটা অক্সিজেনকে নিয়ে ক্লোরিন মনোক্সাইড তৈরি করবে। কি তৈরি করবে, ক্লোরিন মনোক্সাইড, নামটা মনে রাখিস, ক্লোরিন মনোক্সাইড, এইটা তৈরি করবে। আর সাথে এখান থেকে একটা অক্সিজেন টেনে নিয়েছে, তাহলে পড়ে আছে কি রে, O2, সাথে O2 পড়ে থাকলো, ভেঙে গেল না O3 গ্যাসটা? কি বুঝতে পারছিস? এই ক্লোরিন হোক বা এই ক্লোরিন হোক, তারা O3 সাথে যুক্ত হয়ে এইরকম যৌগ তৈরি করবে। তো এইভাবে তারা কি করছে, ওজোন গ্যাসটাকে ধীরে 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 ক্ষয় করে দিচ্ছে, ধ্বংস করে দিচ্ছে, বুঝতে পারলি? ওজোন স্তর ধ্বংসে সিএফসির ভূমিকা। আমি তো খুব শর্টে বলে দিলাম, তোদেরকে কিন্তু লিখতে হবে। তোরা এখন বইয়ে পড়বি, দেখবি মনে হবে কত বড়ই না লেখা আছে, ঠিক আছে, কিন্তু এত বড় নয়, যতটুকু বললাম আমি ঠিক ততটুকুই কনসেপ্ট। এবার বাকিটা তোকে লেখালেখিটা একটু প্র্যাকটিস করে নিতে হবে। বোঝা গেছে রে সবার এতদূর পর্যন্ত? একই রকম ভাবে তোকে এনও গ্যাসের ভূমিকা জানতে পারে, নাইট্রোজেন এনও গ্যাসের ভূমিকা জানতে পারে, তোর কাছে এটাও জানতে পারে যে NO2 গ্যাসের ভূমিকা কি ওজোন স্তর ধ্বংসে, ঠিক আছে। বা শর্টে তোকে এরকম বলে দিতে পারে যে NOx, এক্সটা 2 3 যে কোনো কিছু একটা হতে পারে, নাইট্রোজেনের অক্সাইড, মোট কথা। তো নাইট্রোজেনের অক্সাইড গুলোও ওজোন গ্যাসকে ধ্বংস করে দেয়। তো সেই ভূমিকাটা তোকে জানতে চাইবে, যে এই অক্সাইড গুলো কিভাবে ওজোন গ্যাসকে ধ্বংস করে দিচ্ছে। বুঝতে পারছিস আমি কি বলতে চাইছি? তাহলে দুটো যৌগ দেখিয়েছি, দুটো যৌগ কিভাবে বিক্রিয়া করছে সেই বিক্রিয়াগুলো এবার আমি তোদের দেখাচ্ছি। সবার প্রথমে NO, এই যখন O3-র সাথে বিক্রিয়া করবে তখন কি তৈরি করবে, দেখ, এখান থেকে তৈরি করবে NO2, একটা অক্সিজেন এর সাথে যুক্ত হয়ে গেল, NO2 হয়ে গেল, প্লাস O2 পড়ে থাকলো, ওজোন গ্যাস ভেঙে গেল, ঠিক আছে। বায়ুমণ্ডলে আরো NO2 গ্যাস আছে, বা এই প্রক্রিয়ায় যে NO2 গ্যাস উৎপন্ন হলো সেই NO2টাও আছে। ওই NO2টা আরো O3-র সঙ্গে বিক্রিয়া করবে, ঠিক আছে।
আরো O3 সঙ্গে বিক্রিয়া করার পর তৈরি করবে এরকম, দেখ NO, মানে এখান থেকে একটা অক্সিজেন ছেড়ে দিবে, সেই অক্সিজেন এর সাথে যুক্ত হবে। আর এখানে যখন দুটো অক্সিজেন, একটা অক্সিজেন চলে আসবে, কত হবে, চারটা তৈরি হয়ে পড়ে মনে। এই চারটাকে লেখা হচ্ছে 2O2। মোট কথা ওজন তো আর থাকলো না, অক্সিজেনে কনভার্ট হয়ে গেল। কি বুঝতে পারছিস? এই যে রিয়াকশন গুলো আমি লিখছি না, এই রিয়াকশন গুলো সিকোয়েন্স অনুযায়ী তোকে মনে রাখতে হবে। তুই গুলিয়ে দিবি অনেক সময় যে কোনটার সাথে কাকে যুক্ত করব, কি তৈরি হবে। খুব সহজ জিনিস, বাট গুলিয়ে যায়। ওকে, ওই জন্য বাড়িতে বারবার খাতায় লিখে লিখে করবি। তো এরকম ভাবে তোকে নাইট্রোজেন গ্যাসের ভূমিকাও, নাইট্রোজেনের অক্সাইডের ভূমিকাও দেখতে পেলি, আর সিএফসি গ্যাসগুলোর ভূমিকাও দেখতে পেলি। খুব তো কঠিন মনে হয়নি নিশ্চয়ই, তাই না? ওকে, তাহলে ওজোন স্তরের সৃষ্টি হয়ে গেল, ওজোন স্তরের ধ্বংস হয়ে গেল। ওজোন স্তর কি সেটাও আমরা বুঝে নিয়েছি। এবার আমরা পড়বো, এই যে ওজোন স্তরটা ধ্বংস হচ্ছে, এবার গল্প, এই যে ওজোন স্তরটা ধ্বংস হচ্ছে, তার তো ক্ষতিকারক প্রভাব আছে। আমি তো বলছি না বারবার যে ক্ষতিকারক প্রভাব আছে। তো সেই ক্ষতিকারক প্রভাবগুলো কি কি, কেউ একটা দুটো বলতে পারবি? ওজোন স্তর ধ্বংস হওয়ার ফলে কি ক্ষতি হচ্ছে আমাদের? স্কিন ক্যান্সার প্রচুর পরিমাণে হচ্ছে। এই যে ওজোন গ্যাসটা ওজোন গ্যাস বলছি, ওজোন গ্যাসটা ধ্বংস হয়ে যাচ্ছে, ফলে ক্ষতিকারক আল্ট্রাভায়োলেট রে, আরো যেসব ক্ষতিকারক রে গুলো আছে সূর্যের মধ্যে, সেগুলো পৃথিবীতে ডাইরেক্ট আসছে। এবার পৃথিবীতে আসছে মানে আমাদের জীবকুলের উপর পড়ছে, আমাদের প্রাণীদের উপর পড়ছে, উদ্ভিদের উপর পড়ছে, তাই না? তাদের ক্ষতি হচ্ছে। প্রাণীদের কি কি ক্ষতি হচ্ছে দেখ, প্রাণীদের প্রথমত স্কিন ক্যান্সার হওয়ার সম্ভাবনা বেড়ে যাচ্ছে। ক্যান্সার হওয়ার সম্ভাবনা বেড়ে যাচ্ছে, কারণ এই রশ্মিগুলো আমাদের যে জিন ডিএনএ এগুলোকেও ক্ষতিগ্রস্ত করে দেয়, ফলে ক্যান্সারের প্রবণতা বাড়ছে। অল্প বয়সেই চোখে ছানি পড়তে শুরু করছে, চোখের পাওয়ার কমছে, কারণ কর্নিয়া ভেদ করে এগুলো ঢুকে যায়। ঠিক আছে? সূর্যের দিকে কোনোদিন আমরা সোজাসুজি তাকাতে পারি খালি চোখে? পারি না। সানগ্লাস পরেও মোটামুটি হয়তো পারি না, খুব ভালো সানগ্লাস না হলেও। কিন্তু সূর্যের দিকে দেখবি আমরা ডাইরেক্ট তাকাতে পারি না, তার কারণ সূর্য থেকে যে রশ্মিগুলো আছে এদের তীব্রতা এতই বেশি হয় যে ফোকাস করে আমাদের রেটিনায় পড়ে, আর ব্যথা করে বা পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। তুই যদি কিছুক্ষণ সূর্যের দিকে তাকিয়ে থাকিস, তারপরে কিছুক্ষণ আর বাকি মানে বাইরের পরিবেশ আর দেখতে পাবি না। হয় না এরকম? ওই জন্য সূর্যের দিকে তাকা যায় না। তো এই ক্ষতিকারক রশ্মিগুলো যখন ভেদ করে চলে আসে, আমাদের কর্নিয়া ভেদ করে গিয়ে একদম রেটিনাকে আঘাত করে। ফলে কি হয়, আমাদের চোখে দেখার দৃষ্টির ব্যাহত হয়, কারো কারো ছানি পড়ছে, এইসব সমস্যাগুলো হচ্ছে। আরো অনেক সমস্যা হয়। কি কি সমস্যা হয়? মহিলাদের ক্ষেত্রে যেমন প্রজনন ক্ষমতা কমে যাচ্ছে, বন্ধ্যাত্ব রোগটা বেড়ে যাচ্ছে। ঠিক আছে? তারপরে খুব তাড়াতাড়ি বার্ধক্য চলে আসছে, মানে তাড়াতাড়ি বৃদ্ধ হয়ে যাচ্ছে। এরকম বিভিন্ন কারণ আছে, প্রচুর কারণ আছে। তোরা বই পড়লে আরো আরো দেখতে পাবি অনেকগুলো কারণ আছে যে কারণে আমাদের ক্ষতি হচ্ছে। এছাড়া যদি আমি উদ্ভিদের ক্ষেত্রে বলি, তাহলে উদ্ভিদের ক্ষেত্রেও একই রকম ভাবে ফল ফুল হওয়ার প্রবণতা কমে যাচ্ছে, তাই না? তারপরে যদি বলি আমি জলবায়ুর ক্ষেত্রে, দেখ যখন ওই ক্ষতিকারক রশ্মিগুলো পৃথিবীতে আসছে, পৃথিবীর তাপমাত্রা বৃদ্ধি পাচ্ছে। আর তাপমাত্রার উপর আমাদের জলবায়ু নির্ভর করে আছে। তাপমাত্রা পরিবর্তন হচ্ছে মানে আমাদের জলবায়ুর পরিবর্তন হচ্ছে। বুঝতে পারলি? আমরা ওই ঋতু পড়েছি না, 6টা ঋতু? হ্যাঁ, শরৎ, বসন্ত, হেমন্ত, শীত, গ্রীষ্ম, বর্ষা, এগুলো পরিচিত। মোটামুটি দেখবি এখন ওই ঋতুগুলোকে ঠিক মতো বোঝাই যায় না, কোনটা ঋতু কখন আসছে, কখন কোনটা চলে যাচ্ছে, কোনটার উপর কোনটা ওভারল্যাপ করে যাচ্ছে। এদিকে শীতও চলছে, এদিকে বর্ষাও চলছে একসাথেই, হয় না? গরমও চলছে, হঠাৎ করে বৃষ্টি শুরু হয়ে গেল। তাহলে এই পরিবর্তনগুলো যে হয়েছে, আবহাওয়ার যে পরিবর্তন, জলবায়ুর যে পরিবর্তনগুলো হয়েছে, এই পরিবর্তনগুলো হওয়ার পিছনে দায়ী এই ওজোন স্তরের ধ্বংস। তার একটা কারণ, এমন না যে এটাই শুধুমাত্র দায়ী, অনেক কারণ আছে, এটাও একটা কারণ। কি বুঝতে পারলি আমি কি কি বললাম? ওকে, আরো কিছু আছে। যেমন ধর, সমুদ্রে যে ফাইটোপ্ল্যাঙ্কটন গুলো থাকে, ফাইটোপ্ল্যাঙ্কটন মানে বুঝতে পারছিস? ছোট ছোট যে উদ্ভিদগুলো, যেগুলোকে ছোট ছোট প্রাণীরা খেয়ে বেঁচে থাকে, ছোট ছোট প্রাণীদেরকে খেয়ে বড় বড় প্রাণীরা বেঁচে থাকে, তাই না? বড় বড় মাছগুলো বেঁচে থাকে। তো ওই ফাইটোপ্ল্যাঙ্কটন, জু প্ল্যাঙ্কটন যারা আছে, তারা ডাইরেক্টলি ক্ষতিগ্রস্ত হচ্ছে এই রশ্মিগুলোর প্রভাবে। এবার এরা যদি ক্ষতিগ্রস্ত হয়, এরা যদি না টিকে থাকতে পারে, তাহলে এদেরকে যারা খেয়ে বেঁচে থাকে, মানে তার পরবর্তী যে শ্রেণীগুলো আছে, খাদক শ্রেণী, তারা, তাদের অস্তিত্ব ধীরে ধীরে লোপ পাবে। তারপরের স্তরটাও ধীরে ধীরে লোপ পাবে, মানে পুরো বাস্তুতন্ত্রটাই নষ্ট হয়ে যাচ্ছে। কি বুঝতে পারলি আমি কি কি বললাম? ওকে, এছাড়াও কি হতে পারে? মেরু অঞ্চলে বরফ গলে যাচ্ছে, তাপমাত্রা যখন বৃদ্ধি পাচ্ছে, তাহলে মেরু অঞ্চলে বরফ গলবে, স্বাভাবিক। আর মেরু অঞ্চলের বরফ গলতে গেলে জলতলের উচ্চতা বৃদ্ধি পাবে, ফলে নিচু জায়গাগুলো, জলাভূমিগুলো জল দ্বারা আবিষ্ট হয়ে যাবে, কৃষি জমিগুলো ডুবে যাবে, তাই তো? যেমন আমাদের বাংলাদেশ, আমাদের ভারতের কিছু কিছু জায়গা, পশ্চিমবঙ্গের কিছু কিছু জায়গা আছে যেগুলো প্রায় নিচে। একটু যদি বৃষ্টি টিষ্টি হয় বা খুব বেশি যদি বর্ষা হয়, তখন দেখবি ওই জায়গাগুলো জলমগ্ন হয়ে যাচ্ছে, ডুবে যাচ্ছে, বন্যা হয়ে যাচ্ছে, হয় না? তো এরকম ক্ষতিগুলো আমাদের হতে পারে বা হয়েও আসছে এই ওজোন স্তর ধ্বংসের জন্য। আশা করি বুঝতে পেরে গেছিস ওজোন স্তর। ওজোন স্তরটা কমপ্লিট হয়ে গেল। এবার আমরা আলোচনা করবো গ্রিন হাউস এফেক্ট। নাম শুনেছিস তো গ্রিন হাউস এফেক্ট? কেউ বলতে পারবি গ্রিন হাউস বিষয়টা কি? গ্রিন হাউস মানে কি, কেউ বলতে পারবি? বাংলা মানেটাই বল, গ্রিন হাউসের বাংলা মানে? সবুজ ঘর। কোথায় থাকে রে এই সবুজ ঘর? শীত প্রধান দেশে কেমন ঘর থাকে, যে ঘরগুলোকে করে দিয়ে সবুজ কালার করে দেয়, না?
কাচের ঘর, তাহলে সবুজ ঘর বলছে কেন এগুলোকে? সূর্যের তাপমাত্রা ধরে রাখার জন্য লাল ঘরও বলা যেতে পারো, সবুজ ঘর কেন বললো? হ্যাঁ, এবার ঠিক হলো, ওখানে উদ্ভিদগুলো আছে তাই না, উদ্ভিদদেরকে টিকিয়ে রাখার জন্য। তো গ্রিন হাউস এই কথাটা, এই গ্রিন হাউস এটা সাধারণত শীত প্রধান দেশে থাকে। গ্রিন হাউস সাধারণত কোথায় থাকে? শীত প্রধান দেশে থাকে। শীত প্রধান দেশে কি করা হয়, যখন বায়ুমণ্ডলের টেম্পারেচার অনেক কমে যায়, তখন সেই অঞ্চলে, মোটামুটি বুঝতে পারছিস আমি কি করতে চাইছি, ধরুন একটা ঘর, ঘর তো আঁকা হলো না, সহজ ঘর আঁকি, এটা ঠিক আছে না? একেবারে সহজ ঘর। তো মনে করো ওপরটা কাঁচ দিয়ে ছাদ দেওয়া আছে, পাশেও কাঁচ আছে, এগুলোও কাঁচ আছে, আর এখানে উদ্ভিদগুলো থাকছে, ঠিক আছে? শীত প্রধান দেশে বায়ুমণ্ডলের তাপমাত্রা যখন খুব কমে যাবে, তখন উদ্ভিদগুলো তো টিকে থাকতে পারবে না সাধারণত। তো কি করা হয়, এগুলোকে টিকিয়ে রাখার জন্য এক ধরনের কাঁচের ঘরের মধ্যে ঢুকিয়ে দেওয়া হয়। এতে করে সুবিধা কি হয়? এতে করে সুবিধা হচ্ছে, সূর্য থেকে যে রে গুলো আসে তার ভিতরে এক ধরনের রে আসে, যে রেটাকে আমরা বলবো অবলোহিত তরঙ্গ। কি বলবো? অবলোহিত তরঙ্গ বা অবলোহিত রশ্মি। অবলোহিত রশ্মিকে ইনফ্রারেডও বলা হয়। ইনফ্রারেড, ইনফ্রারেড রে আসছে। এই রেটার তরঙ্গ দৈর্ঘ্য সাধারণত কম হয়। কি হয় এর তরঙ্গ দৈর্ঘ্য? কম হয়। মাথায় রাখবি, ইনফ্রারেড এর তরঙ্গ দৈর্ঘ্য সাধারণত কম। তো এই কম তরঙ্গ দৈর্ঘ্য বিশিষ্ট রশ্মি কাঁচকে ভেদ করে ভেতরে ঢুকে যেতে পারে। যেই কাঁচকে ভেদ করে ভেতরে ঢুকবে, এরপরে কোথায় এসে পড়বে? এই উদ্ভিদগুলোর উপর পড়বে। যে উদ্ভিদগুলো এখানে আছে, উদ্ভিদগুলো সেই রশ্মিটাকে শোষণ করবে। এবার শোষণ করার পর সে কি করবে? কিছু রশ্মিকে এবার বিকিরণ করবে। যেমন আমি আমি চারপাশ থেকে রশ্মি শোষণ করছি, তাপ শোষণ করছি, প্লাস সাথে সাথে আমি তাপটাকে বিকিরণও করছি, তাই না? তো যখন আমি তাপটাকে শোষণ করছি তখন একরকম তরঙ্গ দৈর্ঘ্য হিসেবে শোষণ করছি, আর যখন বিকিরণ করছি তখন আলাদা তরঙ্গ দৈর্ঘ্যে বিকিরণ করছি। তো এই উদ্ভিদগুলো সেরকম ভাবে এই কম তরঙ্গ দৈর্ঘ্যের অবলোহিত রশ্মিকে শোষণ করে নিচ্ছে। শোষণ করার পর যখন বিকিরণ করছে, তখন অপেক্ষাকৃত দীর্ঘতর তরঙ্গ দৈর্ঘ্যের রশ্মিগুলোকে ছেড়ে দিচ্ছে, মানে বড় তরঙ্গ দৈর্ঘ্যের রশ্মিগুলোকে ছেড়ে দিচ্ছে। আর যদি তরঙ্গ দৈর্ঘ্য বৃদ্ধি পায়, তাহলে তারা কাঁচ ভেদ করে যেতে পারে না, ঠিক আছে? ফলে কাঁচ ভেদ করে যদি যেতে না পারে, তাহলে আবার রিফ্লেক্ট হয়ে ঘুরে চলে আসবে, বা পরিবেশটা, ঘরের পরিবেশটা মোটামুটি গরম থাকবে, তাই না? এইভাবে উদ্ভিদগুলোকে টিকিয়ে রাখা হয়, ঠিক আছে? গ্রিন, গ্রিন বলতে সবুজ বলতে উদ্ভিদকে বোঝাচ্ছি। তো উদ্ভিদকে টিকিয়ে রাখা হচ্ছে, সেই জন্য বলা হচ্ছে এই হাউসগুলোকে গ্রিন হাউস। তাহলে গ্রিন হাউসের মাধ্যমে কি করা হচ্ছে? একটা গরম পরিবেশ তৈরি করা হচ্ছে, একটা উষ্ণ পরিবেশ তৈরি করা হচ্ছে। বোঝা গেল? ঠিক এই রকম একটা ঘটনা ঘটছে আমাদের পৃথিবীর সাথেও। আমাদের যে পৃথিবীটা, এই হলো পৃথিবী, ছোট্ট করে আঁকি, এই হলো পৃথিবী। পৃথিবীর চারপাশে বায়ুমণ্ডলের স্তরগুলো আছে, মনে পড়ছে তো? বায়ুমণ্ডলের স্তরগুলো আছে। তো এই বায়ুমণ্ডলের স্তরগুলোতে ধরে নে এইটুকু জায়গার মধ্যে আমি বলে দিচ্ছি, বিভিন্ন গ্যাস আছে। কি গ্যাস আছে? কার্বন ডাই অক্সাইড গ্যাস আছে, হুম, নাইট্রোজেন ডাই অক্সাইড গ্যাস আছে, জলীয় বাষ্প আছে, মিথেন গ্যাস আছে, এরকম প্রচুর গ্যাস আছে। এইটুকু অঞ্চলেই থাকবে তার তো কোনো মানে নাই, পুরো অঞ্চলে ছড়িয়ে ছিটিয়ে আছে। তো সূর্য থেকে যখন রশ্মি আসছে, অপেক্ষাকৃত ক্ষুদ্র তরঙ্গ দৈর্ঘ্যের রশ্মিগুলো পৃথিবী পৃষ্ঠে চলে আসছে, তাই না? রশ্মিগুলো কোথায় চলে আসছে? পৃথিবী পৃষ্ঠে চলে আসছে। কিন্তু যখন পৃথিবী রিফ্লেক্ট করছে, তখন অপেক্ষাকৃত দীর্ঘতর তরঙ্গ দৈর্ঘ্যকে রিফ্লেক্ট করছে। ফলে এই রশ্মিগুলো যখন যাচ্ছে, তখন এই যে বায়ুমণ্ডলের যে এই গ্যাসগুলো আছে, কি কি গ্যাস বললাম? কার্বন ডাই অক্সাইড গ্যাস, মিথেন গ্যাস, নাইট্রোজেনের অক্সাইড, ঠিক আছে? এই যে গ্যাসগুলো আছে, জলীয় বাষ্প, ওকে? তো এই গ্যাসগুলো দ্বারা আর পৃথিবীকে ছেড়ে বাইরে যেতে পারছে না। ওই গ্যাসগুলো কি করছে? ওই রশ্মিটাকে আটকে দিচ্ছে। ফলে পৃথিবী ধীরে ধীরে উষ্ণ হচ্ছে। তাহলে অনেকটা গ্রিন হাউসের মতো এফেক্টটা চলে আসলো না? এই ঘটনাটাকে বলা হচ্ছে গ্রিন হাউস এফেক্ট। ওইটা গ্রিন হাউস আর এটা গ্রিন হাউস এফেক্ট, ওর সাথে রিলেট করে নামটাকে দেওয়া হয়েছে। আচ্ছা তোরা বল, এই গ্রিন হাউস এফেক্টটা তাহলে আমাদের জন্য সুবিধার নাকি ক্ষতিকারক? ক্ষতিকারক। দেখ, গ্রিন হাউস এফেক্ট যদি না থাকতো, তাহলে পৃথিবীর টেম্পারেচার বর্তমানে -23°C হতো। ভালো হতো? থাকতে পারতি -23°C? তৈরি হয়তো হতাম না এত ঠান্ডায়। তাহলে গ্রিন হাউস এফেক্ট যে পুরোপুরি ক্ষতিকারক তা বলা যাবে না। গ্রিন হাউস এফেক্ট আছে বলেই পৃথিবীর উষ্ণতা বর্তমানে 15°C পৌঁছেছে গড়ে, তাই না? এবার এই গ্রিন হাউস এফেক্টটা বর্তমানে এতটা এফেক্টিভ হচ্ছে, এতটা এফেক্ট হয়েছে যে ধীরে ধীরে উষ্ণতা অনেক বেশি বৃদ্ধি পাচ্ছে। এবার এত বেশি বৃদ্ধি পেলেও তো আমাদের ক্ষতি, উষ্ণতা যদি খুব বেশি বৃদ্ধি পেয়ে যায়, তাই না?
তো আমরা যেসব গ্যাসগুলো উৎপন্ন করছি বিভিন্ন জীবাশ্ম জ্বালানি পুড়িয়ে, যেমন কার্বন ডাই অক্সাইড গ্যাস উৎপন্ন হচ্ছে। জীবাশ্ম জ্বালানি মানে বুঝতে পারছিস তো, কয়লা পোড়াচ্ছি, তাই না, পেট্রোল পোড়াচ্ছি, ডিজেল পোড়াচ্ছি, এগুলো তো জীবাশ্ম জ্বালানি। তো এই জ্বালানিগুলো পোড়ানোর ফলে যে গ্যাসগুলো উৎপন্ন হচ্ছে সেই গ্যাসগুলো ম্যাক্সিমাম ক্ষেত্রেই গ্রিন হাউস এফেক্ট সৃষ্টি করে। ফলে ওরা কি করছে, পৃথিবীর উষ্ণতা বৃদ্ধি পাওয়াচ্ছে। এত তো বৃদ্ধি পাওয়ার দরকার নেই আমাদের, বোঝা গেল নিশ্চয়ই। তো গ্রিন হাউস এফেক্টের জন্য দায়ী যে গ্যাসগুলো, সেই গ্যাসগুলোকে নাম দেওয়া হয়েছে গ্রিন হাউস গ্যাস। বোঝা গেল? গ্রিন হাউস এফেক্টের জন্য দায়ী গ্যাসগুলোর নাম কি দেওয়া হয়েছে? গ্রিন হাউস গ্যাস। এরকম কয়েকটা গ্যাসের নাম কি কি হতে পারে? CO2, সবার প্রথমেই আমি বলে দিলাম CO2। CO2 হচ্ছে প্রধান গ্রিন হাউস গ্যাস, মনে রাখবি এটা। CO2 হলো প্রধান গ্রিন হাউস গ্যাস, মানে সব থেকে বেশি গ্রিন হাউস এফেক্টের জন্য দায়ী সেটা হচ্ছে CO2, মনে থাকবে। এছাড়াও জলীয় বাষ্প আছে, মানে H2O, সংকেতটা কি হবে? H2O, জলীয় বাষ্প আছে। এছাড়াও নাইট্রোজেনের বিভিন্ন অক্সাইডগুলো আছে। এছাড়াও কি আছে? মিথেন গ্যাস আছে, ঠিক আছে। এরকম বিভিন্ন গ্যাস আছে। অনেক সময় প্রশ্ন দেয় যে একটা জৈব গ্রিনহাউস গ্যাসের নাম বলো, এইটা হলো সেই জৈব গ্রিনহাউস গ্যাস। মিথেনটা কি? জৈব গ্রিনহাউস গ্যাস। শুধু মিথেন বলেই নয়, আরো এক ধরনের গ্যাস আছে, CFC, ক্লোরোফ্লোরোকার্বন, এটাও উষ্ণতা বৃদ্ধিতে সাহায্য করছে, গ্রিনহাউস এফেক্টের জন্য দায়ী। তাহলে CFCটাও হচ্ছে জৈব গ্রিনহাউস গ্যাস, মনে রাখবি কিন্তু, এগুলো বই লেখা নেই, লিখে নিতে পারিস। জৈব গ্রিনহাউস গ্যাস কে কে? CH4, CFC। প্রধান গ্রিনহাউস গ্যাস কে? CO2, ঠিক আছে। তোকে যদি জিজ্ঞাসা করা হয় যে প্রধান জৈব গ্রিনহাউস গ্যাস, প্রধান জৈব, তাহলে মিথেন, ঠিক আছে। এই বিষয়গুলো মনে রাখতে হবে। এরকম প্রচুর গ্যাস আছে যারা গ্রিনহাউস এফেক্টের জন্য দায়ী। কিছু কিছু কনসেপ্ট ভুল হয়, মানে কিছু কিছু গ্যাস আছে যে গ্যাসগুলো অ্যাকচুয়ালি গ্রিনহাউস এফেক্টের জন্য দায়ী না, বাট শুনে আমাদের মনে হয় যেন ওরাও গ্রিনহাউস এফেক্টের জন্য দায়ী। যেমন একটা গ্যাস হচ্ছে নাইট্রোজেন গ্যাস, N2। CO, কার্বন মনোক্সাইড, নামটা শুনলেই মনে হচ্ছে যেন হ্যাঁ হয়তো গ্রিনহাউস এফেক্ট দিবে, দূষিত দূষিত গ্যাস, এরকম নাম শুনে মনে হচ্ছে না, কিন্তু এই গ্রিনহাউস এফেক্টের জন্য দায়ী নয়। অক্সিজেন গ্যাস O2, এও গ্রিনহাউস এফেক্টের জন্য দায়ী নয়। কি বুঝতে পারছিস আমি কি কি বললাম? তাহলে N2, CO, O2, এই তিনটা গ্যাস কিন্তু গ্রিনহাউস এফেক্টের জন্য দায়ী নয়, এটা মাথায় রাখবি। অপশন দিয়ে দিবে MCQতে, দিয়ে তোকে ভোলানোর চেষ্টা করবে, ভুল করানোর চেষ্টা করবে, ঠিক আছে, অপশন এগুলোও দিয়ে দিবে। ওকে, তাহলে গ্রিনহাউস এফেক্টটা বুঝতে পেরে গেলাম আমরা। গ্রিনহাউস এফেক্টের জন্য দায়ী গ্যাসগুলো কি কি সেটাও বুঝে গেলাম, কোনটা প্রধান গ্যাস কোনটা জৈব গ্যাস। আচ্ছা, অজৈব গ্যাস হচ্ছে এরা, মানে যেগুলো জৈব না সেগুলো অজৈব। তাহলে প্রধান অজৈব গ্রিনহাউস গ্যাস কোনটা রে? সিকোয়েন্স বুঝে গেছিস তোরা এবার? আচ্ছা, এই গ্রিনহাউস প্রভাবটার জন্য দায়ী হচ্ছে এই গ্যাসগুলো, আর এই গ্যাসগুলো উৎপন্ন হওয়ার পেছনে দায়ী কারা? আমরা, বুদ্ধিজীবী প্রাণীরা, তাই না? তো আমরা কি করছি, বিভিন্ন কলকারখানার মাধ্যমে দূষিত গ্যাস উৎপন্ন করছি, এই যে CFC উৎপন্ন করছি, রেফ্রিজারেটর ব্যবহার করে, এসিতে ব্যবহার করে, তাই না? তারপরে জীবাশ্ম জ্বালানি, গাড়ি, বাইক, এগুলোতে যে অয়েলগুলো ব্যবহার করছি, সেটার মাধ্যমে কি তৈরি হচ্ছে? CO2 গ্যাস তৈরি হচ্ছে, বিভিন্ন নাইট্রাস। তারপরে জেট প্লেন যখন যাচ্ছে ওর মধ্যে দিয়ে, সেখান থেকে বিভিন্ন নাইট্রোজেন অক্সাইড গ্যাস নির্গত হচ্ছে। তো এইসবের মাধ্যমে কি হচ্ছে, গ্রিনহাউস এফেক্টটাকে আমরা কি করছি, বাড়িয়ে দিচ্ছি। বোঝা গেল? তো এই গ্রিনহাউস এফেক্টের প্রভাবে পৃথিবীর উষ্ণতা যেহেতু দিন দিন বৃদ্ধি পাচ্ছে, এই বৃদ্ধি পাওয়ার ঘটনাটাকে বলা হয়, কি বলা হয়? গ্লোবাল ওয়ার্মিং। বাংলাতে কি বলা হয় রে? বিশ্ব উষ্ণায়ন। বুঝতে পেরে গেছিস নিশ্চয়ই? কার প্রভাবে হচ্ছে গ্লোবাল ওয়ার্মিং? গ্লোবাল ওয়ার্মিং হচ্ছে গ্রিনহাউস এফেক্টের জন্য, তাই না? গ্লোবাল ওয়ার্মিং হওয়া কি খুব ভালো? অবশ্যই ভালো না। যদি টেম্পারেচার ধীরে ধীরে বৃদ্ধি পেতে থাকে তাহলে সবকিছুরই পরিবর্তন হবে। সব থেকে বড় পরিবর্তন তো জলবায়ুর হচ্ছে, তাই না? জলবায়ু চেঞ্জ হয়ে যাচ্ছে, যে জলবায়ুতে আমরা থেকে অভ্যস্ত, যে জলবায়ুর সাথে আমরা অভিযোজিত হয়ে গেছি, সেই জলবায়ু ধীরে ধীরে পরিবর্তন হয়ে যাচ্ছে। তাহলে আমাদেরকে কি করতে হবে? ওই যে সিনেমাগুলো দেখিস না, সাইফাই সিনেমাগুলো থাকে, যে বিভিন্ন টাইপের জ্যাকেট, কোট স্যুট পরে নিচ্ছে, মুখে মাস্ক পরে নিচ্ছে, ওগুলো পরে আমাদেরকে ঘুরে বেড়াতে হবে একটা সময়, তাই না? চারপাশে আর বায়ু থাকবে না, চারপাশে কি থাকবে? শুধু ধোঁয়া থাকবে। দেখানোর জন্য, মানে সামনে দেখার জন্য হয়তো মাথায় একটা হেডলাইট লাগিয়ে দিয়েছিস, থাকে না হলিউডের সিনেমাগুলো এরকম দেখায় না? তো ওই টাইপের ঘটনা হয়ে যাবে। তো গ্লোবাল ওয়ার্মিং এর ফলে কি হচ্ছে? প্রথমত জলবায়ুর পরিবর্তন হচ্ছে, তাই না? অবশ্যই আমাদেরকে গ্লোবাল ওয়ার্মিং এর হাত থেকে বাঁচতে হবে। আর গ্লোবাল ওয়ার্মিং এর হাত থেকে যদি বাঁচতে হয়, তাহলে গ্রিন হাউস এফেক্টটাকে কমাতে হবে। বোঝা গেছে নিশ্চয়ই? এগুলো গল্প আছে, তোরা রিডিং পড়ে নিতে পারবি যে গ্লোবাল ওয়ার্মিং এর ফলাফল কি। গ্লোবাল ওয়ার্মিং হতে গেলে জলবায়ুর পরিবর্তন তো একটা বলে দিলাম, এছাড়াও বরফ, মেরু অঞ্চলের যে বরফগুলো আছে সেগুলো গলতে শুরু করবে। মেরু অঞ্চলের বরফ গলতে গেলে জলস্তরের উচ্চতা বৃদ্ধি পাবে।
জল স্তরের উচ্চতা বৃদ্ধি পেতে গেলে স্থলভূমিগুলো দাবা পড়ে যাবে, জলের নিচে ডুবে যাবে, তাই না? উষ্ণতা বৃদ্ধি পাওয়ার ফলে সাইক্লোন, টর্নেডো এইসব জিনিসগুলোর গতি বৃদ্ধি পাচ্ছে। ওকে, উষ্ণতা বৃদ্ধি পাওয়ার ফলে বাস্তুতন্ত্র ক্ষতিগ্রস্ত হবে। একটা পার্সেন্টেজ দেওয়া আছে দেখবি, 44% স্তন্যপায়ী প্রাণী, 23% প্রজাতির পাখি বিলুপ্ত হয়ে যাচ্ছে ধীরে ধীরে। ওকে, তো এই গল্পগুলো তোরা পড়ে নিস। আচ্ছা, গ্রিন হাউস এফেক্ট থেকে বাঁচার জন্য আমাদের কি কি অবদান করা উচিত, কেউ বলতে পারবি একটা? গ্রিন হাউস এফেক্ট বা গ্লোবাল ওয়ার্মিং এর হাত থেকে যদি বাঁচতে হয়, জীবাশ্ম জ্বালানির ব্যবহারটা কমাতে হবে, তার পরিবর্তে কি করতে হবে? অপ্রচলিত শক্তির ব্যবহার বৃদ্ধি করতে হবে। অপ্রচলিত শক্তি বলতে যেগুলোকে বর্তমানে আমরা ব্যবহার করছিই না, যেগুলো ক্ষতিকারক নয় একদম, জোয়ার ভাটা শক্তি, তারপরে সূর্য সৌর শক্তি, বায়ু শক্তি, জলের শক্তি, জলবিদ্যুৎ শক্তি, এই সব জিনিসগুলোকে আমরা কি করতে চাই, ব্যবহার যদি বাড়িয়ে দিই, তাহলে জীবাশ্ম জ্বালানির ব্যবহারটা কমে যাবে, ফলে এই গ্যাসগুলো কম পরিমাণে উৎপন্ন হবে। এছাড়াও অরণ্য, গাছ লাগাতে হবে বেশি পরিমাণে, যত বেশি পরিমাণে গাছ লাগাবো ওরা কার্বন ডাইঅক্সাইড গ্যাসটাকে শোষণ করে নেবে তত বেশি করে। তো এই সব কারণগুলো আছে, ক্লোরোফ্লোরোকার্বনের ব্যবহার কমাতে হবে। পারবি কিনা এগুলো পড়তে? গল্পের মতো আছে, তবুও আমি একটুখানি বুঝিয়ে দিলাম, এবার তোরা ভালো করে পড়ে আসতে পারবি বিষয়টা। তাহলে কি কি আলোচনা হলো বল প্রথম থেকে? সবার প্রথমে আলোচনা করলাম ওজোন গ্যাস সৃষ্টি কিভাবে হচ্ছে, তাই না? তারপরে বললাম যে ওজোন গ্যাস ধ্বংস কি জন্য হচ্ছে, ধ্বংসের কারণ। তারপরে বললাম যে এই ধ্বংসের হাত থেকে বাঁচার জন্য কি কি উপায় নিতে হবে, তাই না? ওজোন স্তর ধ্বংসের ফলে আমাদের কি কি ক্ষতি হচ্ছে। এই যে ওজোন স্তর যে জায়গাগুলোতে তার ঘনত্বটা কমে যাচ্ছে, সেই জায়গাগুলোকে বলা হয় ওজোন গর্ত বা ওজোন হোল। ঠিক আছে, এই যে ওজোন হোল বা ওজোন গর্ত, এর মধ্যে দিয়েই ক্ষতিকারক রশ্মিগুলো ঢুকে আসে। বোঝা গেল? তারপরে কি বললাম, ওজনের পরে গ্রিন হাউস গ্যাস পড়লাম, গ্রিন হাউস এফেক্ট পড়লাম। গ্রিন হাউস এফেক্টের জন্য দায়ী পড়লাম গ্রিন হাউস গ্যাস, কয়েকটা গ্যাসের নাম পড়লাম, এবং খুব গুরুত্বপূর্ণ জায়গা যেগুলো থেকে প্রশ্ন দেয় সেগুলো উল্লেখ করে দিলাম। এই জায়গাগুলো প্রধান, জৈব, অজৈব, ঠিক আছে, কোনটা গ্রিন হাউস গ্যাস নয়, এই জায়গাগুলোতে কিন্তু প্রশ্ন দিবে গুলিয়ে দেওয়ার মতো। গ্রিন হাউস এফেক্টের জন্য যে প্রভাবটা হয় সেটা হলো গ্লোবাল ওয়ার্মিং। গ্লোবাল ওয়ার্মিং থেকে বাঁচার জন্য কি কি উপায় আমাদেরকে নিতে হবে, সেই সব জিনিসগুলো দেখলাম। বুঝে গেছিস নিশ্চয়ই? আজকের মতো ফিজিক্যাল সায়েন্স কমপ্লিট। নেক্সট আর একটা ক্লাস হবে, তাহলে প্রথম চ্যাপ্টারটা তোদের কমপ্লিট হয়ে যাবে।